এত মানুষজনকে দেখে খুবই ভালো লাগছে। সাধারণত সেমিনার শুনতে কেউ আসে না, তার মধ্যে অনেক কচিকাচাও আছে, তারাও শোনো, ভালো লাগবে। এমন কিছু গুরুগম্ভীর বিষয় নয়, আবার গুরুগম্ভীরও বলা চলে, সেটা তুমি কীরকমভাবে নেবে সেটা তোমার উপরে নির্ভর করছে। তো আমার এখানে যারা বক্তা উপস্থিত আছেন প্রত্যেকে আমার খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ। তার মধ্যে কেউ কেউ আমার শিক্ষকও। বিল্লদল চট্টোপাধ্যায় একজন নাটককার, নির্দেশক, অভিনেতা এবং বাচিক শিল্পী। প্রেমাঞ্জন দা শুধু অভিনেতা নয়, একজন শিক্ষক। এবং প্রেমাঞ্জনদার কাছে আমি বললাম না ওই আমার কথার মধ্যে যে এখানে অনেক গুরুও আছে। আমার প্রেমাঞ্জনদাও আমার গুরু। যেমন আমি বিল্লদলদার সঙ্গে অভিনয় করি, তার গ্রুপে একটি প্রোডাকশানে কাজ করি। বিল্লদলদা সেই অর্থে আমার গুরু, এবং প্রেমাঞ্জনদা আর বিল্লদলদার কাছে আমার মাঝে মাঝেই ফোন যায়। কিছু জানার থাকলে, কিছু বোঝার থাকলে আমি নির্দ্বিধায় ফোন করি ওনাদের। তো উনি একজন শিক্ষকই নয়, প্রেমাঞ্জনদা একজন ভালো অভিনেতাও। আর অভিজিৎ দা ভালো অভিনেতা, এবং তিনজনেই খুব ভালো মনের মানুষ, সব থেকে বড় এটা। তো আজকের যে বিষয়টা শান্তনু রেখেছে, যে থিয়েটারে আবহে তাৎপর্য, তো এর জন্য আমি না কদিন ধরে তৈরি একদমই ছিলাম না। আজকে সকালে হঠাৎ মনে পড়লো যে আজকে তো এই সেমিনারটা আছে, কেন আমার টানা শো যাচ্ছে দলের। এবং আজকে 6-7 দিন বাদে প্রায় চেম্বারে গেলাম আমি বসে একটু ভাবার চেষ্টা করলাম, একটু লেখার চেষ্টা করলাম যে কিভাবে সঞ্চালক হিসেবে তো একটা দায়িত্ব থেকেই যায়, কিছু জানতে চাওয়ার বা উস্কে দেওয়ার কিছু একটা দায়িত্ব থাকেই। তো সেটা তো আমায় উস্কে দিতেই হবে, আলোচনাটা আগুনে ঘি ফেলতেই হবে। তো আমি আমার মতো করে শুরু করি, আপনারা শুনতে থাকুন। আমি এটাকে আপাতত বিল্লদলদার হাতে ট্রান্সফার করছি, কারণ আমার প্রশ্ন প্রথমে বিল্লদলদার কাছেই থাকবে। শুরু করার আগে একটু বলে নিই যে এখানে বোধহয় যত মানুষ রয়েছেন তার মধ্যে বোধহয় 1-2জন আমার সমবয়সী বা সিনিয়র হতেও পারেন, নাহলে বাকি সবই আমার থেকে ছোট। ওই জ্ঞানেশদার কথা বললো, জ্ঞানেশদার কাজ আমি জ্ঞানেশদার সঙ্গে কাজ করেছি। আচ্ছা, কুমার দেবরাজদার বাবার কথা বললো, তরুণ রায়, আমি থিয়েটার সেন্টারে কাজ করেছি। কথাগুলো কেন বললাম, আমি উৎপলদার সঙ্গেও কিছুদিন কাজ করেছি, পিএলটি উৎপলদার সঙ্গে। কুমার রায়, অমর গাঙ্গুলির সঙ্গে কাজ করেছি। এগুলো বলছি, তার পেছনে কারণ আছে, পরে বলছি, একটু পরেই বলছি। রমাদার সঙ্গে আকাশবাণীতে কাজ করেছি, রমাপ্রসাদ বলি। গোয়ালারা দুধ দুতে বের হয়ে প্রত্যুষে, অর্থাৎ ওই ভোর আসার আগে, সূর্যটা ওঠার আগে গোয়ালারা দুধ দুয়ে বের হয়ে, তাই রাগটার নাম আহির ভৈরব। ওর পরের রাগটা ঠিক হচ্ছে আশাবরী। তো এই আহির ভৈরব রাগ, ওই কেউ একটা ঘুম থেকে উঠে বাইরে দাঁড়িয়েছে, সূর্য উঠছে বা সূর্য ওঠেনি, এই আলো আধারই রয়েছে, এই সময় দাঁড়িয়ে শুধু দেখছে, তখন যদি রাগটা বাজে, দর্শক বলি কি হয়? তাহলে সে যে শুধু নাটককে এগিয়ে দিচ্ছে মিউজিক তা নয়, মিউজিক দর্শককেও প্রভাবিত করছে নাটকটি আরো হৃদয়গ্রাহী হয়ে ওঠানোর জন্য। সরস্বতী নাট্যশালায় পরে 8 ঘন্টা, আমি নাটকের গানটা তৈরি করব কখন, আর গানটা রেওয়াজই বা করবো কখন? আমার বাড়িতে তো এত সময় নেই, কারণ আমি 5টা দলে কাজ করছি, 5টার আমার স্ক্রিপ্ট। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে এই পরিবর্তনটা ঘটে গেছে। এটা কিন্তু থিয়েটারের প্রয়োজনে হয়নি। তাহলে গান আমি গাওয়াবো কিভাবে? তাই গানের প্রয়োজনীয়তা নাটকে খুব ক্রমশ কমে যাচ্ছে। আবহ সঙ্গীতের ব্যবহার কমে যাচ্ছে, অনেক সময়ই প্রচুর আবহ সঙ্গীত ব্যবহৃতই হচ্ছে না, কারণ আমি তো স্বল্প পরিসরে কোনো রকমে কাজ করছি বলছি, এই কাজ করছিটা প্রপার কি কাজ করছি সেই জায়গায় যাচ্ছে না বলে এই ঘটনাগুলো ঘটছে। উনি এতটাই অগ্রজ আমার, এবং জয়েশ আমার ভাতৃসম। ওর কথা রেস্ট টেনে বলি,
যে বিল্লদাও কিন্তু আমার কাছে আমার একজন শিক্ষক, আমার প্রণম্য, এবং তার কাছে প্রতিনিয়ত আমি এখনও শিখে চলেছি। তো সেই জায়গা, যাই হোক, এবারে আমি মূল জায়গায় আসি। কাজ যে হচ্ছে না তা না, আমরা জানি সুবীরদার মতো মানুষ কাজ করছেন, সুবীর সান্যাল, এবং মিউজিকেরই তিনি কাজ করছেন, পুরোটাই তিনি ডেডিকেটেড একজন মিউজিক কম্পোজার এবং মিউজিক মানে পারকাশনিস্ট হিসাবে। কাজ যে হচ্ছে না তা না, কিন্তু যেটা বিল্লদা বললেন সেটা খুব প্রাসঙ্গিক। ওয়েস্টার্ন মিউজিকের ইনকর্পোরেশন আমাদের এখানে ঢুকছে, আমাদের মিউজিক থিয়েটারে হচ্ছে ঠিকই, কিন্তু সবসময় যে সেটা খুব প্রাসঙ্গিক আমার মনে হয় না। এবং এটা ঘটনা আজকে বেশ কিছু প্রযোজনা আমি দেখছি, নাম নাই বা করলাম, কারণ কোনো প্রযোজনাকে যেখানে 5 জন 6 জন 50 জন মিলে একটা প্রযোজনা করেন, তাদেরকে মেলাইন করার কোনো অভিপ্রায় আমার নেই। কিন্তু এটা ঘটনায় যে বেশ কিছু নাটকে দেখছি বড় উল্টোটা, আতিশয্য বড্ড বেশি আবহে, ঝম ঝম দুম দাম নানা রকম শব্দ করে সেই মঞ্চায়ন ঘটছে, যার বোধহয় সেভাবে অতটা প্রয়োজন ছিল না, এটুকু বলতে পারি। তারা প্রত্যেকেই গান জানে। মুরারিদার সামনে গিয়ে যখন এমনি গান গাইছে, মুরারিদা কিছুটা করে প্রথম অন্তরা পর্যন্ত গিয়ে ছেড়ে দিচ্ছেন, দিয়ে বলছেন এবার করো তো দেখি এইটুকু, ব্যাস। আর মুরারিদার কাছে পাশ করতে পারে না। মুরারিদা বলছেন তোমায় দিয়ে সবই হবে, গানটা ছাড়া। এখন এই সব কথা বলে ফেলছেন, সেও একটু প্রেস্টিজে লেগে যাচ্ছে তার, সে আর পরের দিন আসছে না, প্রচুর অসুবিধে। তাই ওর যে কথা, সেই কথারই আবার লাইনটা ধরে বলি যে আমরা চেষ্টা করেছিলাম এবং আলটিমেটলি করতে পেরেছি। সে 1 2 জন তারা করেছেন গানগুলো এবং সবগুলো গিয়ে রেকর্ডিংও করেছেন, কিন্তু তার জন্য প্রচুর খোঁজাখুঁজি করতে হয়। অত পরিশ্রম নাটকের পেছনে করতে গেলে সত্যিই দলটার অনেকটা সময় যায়। সেটা সব দল এখন সেই ইয়েটা নেই, স্ট্রাকচারটা নেই, এবং ভীষণ খরচ সাপেক্ষ। আমরা রেকর্ডিং ঠিক করেছি, খরচ সাপেক্ষ। কোনো স্টুডিওতে গিয়ে 8টা গান রেকর্ড করবো, তার অ্যাকম্প্যানিসরা তারা আবার এখন আবার আর একটা ঘটনা আছে, ওটা তো আগের মতো নেই। আগের সব অ্যাকম্প্যানিসরা বসে আছে, গানটা গাওয়া হচ্ছে, এখন তার সে নেই, এই গিয়ে তার সেতারটা রেকর্ড করে দিল। আচ্ছা, এইখানে আবার কবি গান, সে তো সেতার শরৎ যাবে না, ওখান তো ওইটা যাচ্ছে না। আগের গানে তানপুরা গেছে, তানপুরাটা দিয়ে একটা কর ধরিয়ে দিয়েছে, কিন্তু তারপরে ওই বীণা বাজায় কে? এখন বীণা বাজাবে, বীণা বাদক খুঁজতেই কঠিন ব্যাপার, অসুবিধা হয়ে যাচ্ছে। তাই সেইভাবে গানের ব্যবহারটা আসছে। 12,000 টাকা লেগেছিল ওই 4-5 লাইন। তো তারাদের গল্প বলে শেষ হচ্ছে। আমি তোমার কাছে আসবো, আমার এগুলা একটু অতীতে ডুব দিই। আবহের কথাই, মিউজিকেরই কথা, কিছু কিছু চমক, সেগুলো কিন্তু বাইরে থেকে নেওয়া। আমার মনে আছে আমার খুব ভালো লেগেছিল। কেন ভালো লেগেছিল অত ছড়িয়ে বলতে পারবো না। আমি একটা নাটক দেখতে বসেছিলাম এবং ভালো লাগতো, বহুবার দেখেছি, বাসভূমি নাটকটা। বিল্লদা, তোমার মনে আছে এই চমকগুলো, এই আবহাওয়ার চমকগুলো? নাটকটা যখন প্রথম পর্দা খুলতো, দূরে কোথাও একটা বাজছে জুম্মা চুম্মা দে দে, জুম্মা চুম্বা দে দে, তারপরে পুজোর আওয়াজ, পুজোর ঢাকের আওয়াজ। নিশ্চয়ই দেখেছো ওই আওয়াজটায় মেঘনাথবাবু বুঝিয়ে দিয়েছিলেন এই বাড়ি সংলগ্ন কোথাও ক্লাব চলছে, পুজো চলছে, এবং ক্লাব মানেই কিছু অশান্তি, কিছু অ্যান্টি সোশ্যাল কিছু আছে। তাহলে ওই গানটা ব্যবহার করার দরকার, আমার মনে হয়েছিল সেই কৈশোর বুদ্ধিতে দরকার ছিল না। তাহলে ওই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের শ্লোকটা পরে যেটা ছিল সেটা দিলেই পারত। বা উইঙ্কেল টুইঙ্কেলের পর্দা তখনও খোলেনি, মনে আছে নিশ্চয়ই। যাদবপুর কেন্দ্র থেকে মমতা ব্যানার্জি, আমি হয়তো সঠিক বলতে পারছি না, যাদবপুর কেন্দ্র থেকে বুদ্ধদেব ভট্টাচার্যকে এত ভোটে হারিয়ে অমুক জন এত দিয়ে, অমুক কেন্দ্র এইমাত্র খবরে পাওয়া গেল পূর্ব ইয়ের থেকে অমুক ভোটে হারিয়েছে, এরকম গায়ে কাঁটা দিত, কি হবে মনে আছে তোমার নিশ্চয়ই উইঙ্কেল টুইঙ্কেল। এই জিনিসগুলো কিন্তু নাটকে ফিরে আসছে। তুমি কি বলো? নাকি ইদানিংকালে তুমি দেখেছো এর ব্যবহার, এরকম কোনো ব্যবহার? দুটোই বিখ্যাত নাটকের কথা বললাম। আমি প্রসঙ্গে আসছি, হ্যাঁ, তার আগে একটু আমার কথা বলি, মানে আপনাদের সাথে।
আপনারা এখানে যারা আছেন, অনেক বাচ্চা আছে, আপনারা কি সবাই থিয়েটারের কাজটা করেন, নাকি সেমিনার শুনতে এসেছেন কিন্তু থিয়েটারের কাজটা করেন না? কারা করেন থিয়েটারের কাজ? কয়েকজন করেন, নাকি অন্য কিছু বলবো? কারণ আবহ তাৎপর্য, আবহ ছাড়া হয় না, কিন্তু এই নাটকটা তো আবহ ছাড়া হল। তাহলে কি বলবো সেটা? এই ধরনের নানা প্রশ্ন এই সাবজেক্টটা পাওয়ার পর থেকে মাথার মধ্যে ঘুরছে। তারপর আবার একটা ব্যাপার ভাবলাম যে আমাদের এই রকম গুরুদের থেকে তো আমরা শিখি সব, তাদের আলোচনা, তাদের রিহার্সাল সব কিছু আমরা সেখান থেকেই পাবো। আমরা তো আলাদা করে কোনো স্কুল তুলে শেখার সুযোগ পাইনি। হঠাৎ একটা বাঘ হালুম, এই যে একটা হালুম শব্দ বা এরকম, এই যে শব্দগুলো তো তারা নিশ্চয়ই বার করতো। তাহলে সেটা কি মিউজিক নয়? সেটাও তো মিউজিক। তাহলে মিউজিকের চল কিন্তু আমরা যদি ধরি একদম সেই সময় থেকেই হয়ে আসছে। হয়তো আমরা যে মিউজিকের কথা ভাবছি, ইনস্ট্রুমেন্টাল মিউজিকটা লাইভ হতে পারে, রেকর্ডেড হতে পারে, সেই রকম মিউজিক ছিল না, কিন্তু সেই নাটকেও মিউজিক ছিল। অর্থাৎ যেমন ইনস্ট্রুমেন্টাল মিউজিক হয়, রেকর্ডেড মিউজিক হয়, একদম লাইভ। ইনস্ট্রুমেন্টাল মানে লাইভ কথা বলছি। 30টা শো করে, 30টা শো যদি তাদেরকেই পেমেন্ট করতে হয়ে যায়, তার ভয়ঙ্কর ব্যাপার। ফলে সে রেকর্ডেড যাচ্ছে। রেকর্ডের ব্যাপারে যেটা এলো যে একটা রেকর্ডে ভালো মিউজিক এঁকে গিয়ে রেকর্ডিং করে সেখানেও খরচা। ওই যে বললো 4টে লাইন করতে 12,000। তখন আমি কি করছি? আমি ওই ইউটিউব থেকে বা বিভিন্ন যে এখন আর ক্যাসেট ফ্যাসেট পাওয়া যায় না, সিডি ফিডি বা পেন ড্রাইভ, যে মিউজিক আছে সেইখান থেকে তুলছি। এই মিউজিকের ভাবনায় যখন হলো, দেখবেন আমাদের নাটকের ক্ষেত্রে বলছি, টাইটেল মিউজিকের একটা ব্যাপার আছে। কেন না, এটা ওই গুরুদের থেকেই শোনা যে বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে আসছে, কাজ থেকে আসছে, কেউ স্কুল থেকে পড়ে আসছে, নানা মানসিক এ নিয়ে আসছে। তো প্রথমেই যদি তাদের সামনে পর্দা খুলে 4টে ডায়লগ শুরু হয়ে যায়, তখন অত যে কনসেন্ট্রেশন তাদের দরকার ছিল সেটা আমরা নাও পেতে পারি। তাহলে একটা ঘরটা আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, একটা পরিবেশ তৈরি হচ্ছে, একটা টাইটেল মিউজিক পড়ছে, এবং সেইখান থেকে তাদের ওই বাইরের জগতের সমস্ত চিন্তাভাবনাগুলোকে তারা আস্তে আস্তে দূরে সরিয়ে রাখছে, এবং মূল কনসেন্ট্রেশন ওই পর্দা খোলার পর যেখানে সেইখানে চলে আসছে। এইখান থেকেই তো টাইটেল মিউজিক। আবার থিয়েটার তো ইংরেজদের হাত ধরেই আমাদের দেশে এসেছে, খুব বেশি হলে তো 200-250 বছর বয়স। কিন্তু আমাদের যে প্রাচীন যাত্রা, এই চল 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 নাতিন, এই যে যেতে যেতে যে টাইমটা লাগছে সেটা কিন্তু কনসার্ট মেকআপ করে যাচ্ছে। তাহলে এইটা তো একটা মিউজিকের ব্যাপার। এখন প্রশ্ন, ধরুন আমি রক্তকরবীর নাটক করছি, টাইটেল দিতে বলেছি। ঠিক যে দেখুন, এই একই কথা আমরা আভাস পেলাম অভিজিৎ বাবুর কথা। তিনি একেবারে আদিম একটা প্রি হিস্টোরিক টাইমসে চলে গেলেন, প্রাক ঐতিহাসিক সময়, যেখানে মানুষ ভাষা পর্যন্ত আবিষ্কার করেনি, সেখানে কিন্তু থিয়েটার জন্ম নিয়ে নিয়েছে অযাচিতভাবে নিজের মতো। এই যে স্বতঃস্ফূর্ততা, এর প্রেক্ষিতে আরো দুটো কথা বলি। উপনিষদে এবং বেদে শব্দকে ব্রহ্ম বলা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কথা। শব্দ অনেক কিছু তৈরি করে। এই আবহ বিল্লদা বলেছেন মিউজিক্যাল এবং নন মিউজিক্যাল। আমি দুটোকে ক্লাব করে মার্জ করে বলি। কখনো কখনো কোনো অনুভূতিকে সেটা হচ্ছে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমি 9 বছর থিয়েটার করেছি, মানে আপনারা যে আলোচনাটাকে এমনভাবে করলেন যে শুধু বাচ্চা বা টিচার নয়, যারা আমরা অনেকেই অনেক কিছু জানি না, মানে গার্জেনরা, মেনলি বাড়িতে তো গার্জেনরাই বাচ্চাদের মধ্যে কন্টিনিউ ঢোকাবে তাদের ভাষার মতো করে। তো এত সুন্দরভাবে আপনারা বোঝালেন, মানে গার্জেনদেরও রক্ত হয়ে গেল ব্যাপারটা, মানে